অ্যাসিড, ক্ষার ও লবণ নবম শ্রেণীর যে প্রথম পর্বে আমরা অ্যাসিড সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্ষারের সম্পর্কে আলোচনা করব। আজকের আমাদের পুরো ভিডিও জুড়ে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব তা আমরা দেখি। আজকে আমরা যেগুলো জানবো সেইগুলো হচ্ছে কি, ক্ষারক কাকে বলে, আরএনএসের তত্ত্ব অনুযায়ী ক্ষারের সংজ্ঞা, আর কি সব ক্ষার ক্ষারক, সব ক্ষারক ক্ষার না, অর্থাৎ ক্ষার আর ক্ষারক কোথায় আলাদা হয়ে যাচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো। আর কি ক্ষারের ধর্ম আর আরএনএসের তত্ত্বের যে সীমাবদ্ধতা সেই সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যাসিড ক্ষারের যে সূচক অর্থাৎ ইন্ডিকেটর বা নির্দেশক সেটা কি বা কখন কাজ করবে, আর হচ্ছে তাদের উদাহরণ সহ কিছু ব্যাখ্যা। ওকে, আগে আমরা সংজ্ঞাটা দেখে নিই। ধাতুগুলি যখন অক্সিজেন বা হাইড্রোক্সিল মূলকের সাথে মিলিত হয়ে যে যৌগটা উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো, ক্ষারক। তাকে আমরা কি বলবো, ক্ষারক। বোঝা গেল? তাহলে কি দেখো, ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড সেগুলোই কিন্তু আমাদের কি হবে, ক্ষারক হবে। এখানে কি বলেছে যে ধাতুগুলি যখন অক্সিজেনের সঙ্গে বা হাইড্রোক্সিল মূলকের সঙ্গে, ধরলাম সোডিয়াম ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, সোডিয়ামের অক্সাইড উৎপন্ন করবে, ধাতব অক্সাইড। আবার যদি হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত হয় সেই ক্ষেত্রে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এগুলোকে আমরা কি বলবো, ক্ষারক বলবো। বোঝা গেল? আবার দেখো যে সব ক্ষারকের মধ্যেই ধাতব অক্সাইড বা হাইড্রোক্সিল মূলক, ধাতব হাইড্রোক্সিল মূলক যে এদের অবস্থান থাকতেই হবে তা না। দেখো একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে কিন্তু কোনো অক্সাইড নেই আর হাইড্রোক্সিল মূলকও নেই, কিন্তু অ্যামোনিয়াকে যদি আমরা জলীয় দ্রবণে রাখি সেই ক্ষেত্রে কি হয়, জলীয় দ্রবণে রাখলে এটি কি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো যে যৌগটা উৎপন্ন হলো সেই যৌগ আবার জলীয় দ্রবণে কি হয়, বিয়োজিত হবে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল মূলক দেয়। এই হাইড্রোক্সিল মূলক দেয় কোথায়, জলীয় দ্রবণে। তাহলে এটা তখন আবার কি হিসেবে কাজ করছে, অ্যামোনিয়া জলীয় দ্রবণে ক্ষারক হিসেবে কাজ করছে, কিন্তু এর মধ্যে কোনো অক্সাইড বা হাইড্রোক্সিল মূলকের উপস্থিতি নেই। বোঝা গেল? আবার অ্যামোনিয়াকে যদি আমরা HCl এর অর্থাৎ অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যেটা হচ্ছে একটা সল্ট, তা কিন্তু ক্ষারক নয়। বোঝা গেল? এবারে আমরা আসছি, দেখো আরএনএসের তত্ত্ব অনুযায়ী ক্ষারের সংজ্ঞা আমরা কি বলবো। দেখো ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড এইগুলো যদি উপস্থিতি বর্তমান থাকতো তখন আমরা তারে ক্ষারক বলতাম। তো ক্ষারক ব্যাপারটা আমি এই আরএনএসের তত্ত্বের পরেই আমি দিচ্ছি, তোমরা আগে আরএনএসের তত্ত্ব অনুযায়ী ক্ষারের সংজ্ঞাটা দেখে নাও। তো ক্ষারের সংজ্ঞাতে আমরা দেখো, যেসব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড
যৌগগুলি জলীয় দ্রবণে, অবশ্য কিন্তু জলীয় দ্রবণ, হ্যাঁ, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কেবলমাত্র OH মূলক দেয়, তাদের আমরা কি বলবো? তাদের আমরা আরএনএস এর তত্ত্ব অনুযায়ী ক্ষার বলবো। তো এইখানে এই জিনিসটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে যে আরএনএস এর তত্ত্ব কিন্তু জলীয় দ্রবণের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? আরএনএস এর তত্ত্বটাই হচ্ছে জলীয় দ্রবণে কার্যকর। আমরা আরএনএস এর তত্ত্বের সীমাবদ্ধতায় তা পরিষ্কার করে জানবো। তো এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস মূলক দেয়, যার জন্য এটাকে আমরা কি বলবো? ক্ষার। একই রকম ভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল মূলক দিবে, তাই আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে জলীয় দ্রবণে কি বলবো? ক্ষার। বোঝা গেল? তাহলে আরএনএস এর তত্ত্ব অনুযায়ী আমরা ক্ষার কাকে বলবো তা আমরা জানলাম। এবারে তোমাদের যে ব্যাপারটা নিয়ে কনফিউশন আছে বা তোমাদের একটা চিন্তা ভাবনার সমস্যা আছে যে ক্ষারক আর ক্ষার কি, বা কখন এই দুটো একই রকম আমরা বলতে পারি, ক্ষার ক্ষারকের কোনো পার্থক্য থাকবে না। দেখো, ক্ষার মাত্রায় আমরা কি জানবো? যে ক্ষার মাত্রায় আরএনএস এর তত্ত্ব অনুযায়ী ক্ষার মাত্রায় তারা হচ্ছে কি জলে দ্রবীভূত হবে, আর কি হবে? জলে বিয়োজিত হয়ে OH মাইনাস মূলক দেবে, ঠিক আছে? তো আমরা যদি একটা উদাহরণ ধরে দেখতে পারি, সোডিয়ামের অক্সাইড, ঠিক আছে, এ হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয় বা দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে বিয়োজিত হবে, হয়ে কি উৎপন্ন করবে? হয়ে দেখো এটা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, যা আবার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na+OH মাইনাস মূলক দেয়, ঠিক আছে? তাহলে আমরা ধাতব সোডিয়ামের যে অক্সাইড তাকে আমরা কি বলবো? ক্ষার বলবো। আবার দেখো, সব ক্ষার কিন্তু জলীয় দ্রবণে সব ক্ষারক কিন্তু জলীয় দ্রবণে দ্রবীভূত হতে পারে না। উদাহরণ হিসেবে আমরা একটা দেখে নিই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা FeOH এর হোল 3, এইগুলো কিন্তু জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না বা জলে দ্রবীভূত হয় না। তাহলে এইগুলো দেখো জলীয় দ্রবণে দ্রবীভূত হচ্ছে না বলে যে এরা ক্ষার নয় বা ক্ষারক নয় সেটা আমরা বলতে পারি না। কারণ এইগুলো দেখো জলীয় দ্রবণে বিয়োজিত না হলেও এরা কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সল্ট আর হচ্ছে কি জল উৎপন্ন করে, অর্থাৎ এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা ক্ষারক বলবো। কি বলবো? ক্ষারক। তাহলে ক্ষারকটা কি? যারা হচ্ছে যে সমস্ত বেশিরভাগই হচ্ছে ক্ষারক আর ক্ষার দুটাই একই ব্যাপার, কিন্তু সমস্ত ক্ষারকগুলো জলে দ্রবীভূত হতে পারে না। কিছু কিছু ক্ষারক আছে যেগুলো জলে দ্রবীভূত হয় না, কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, সেইগুলোকে আমরা ক্ষারক বলবো। আর কিছু হচ্ছে যারা জলে দ্রবীভূত হয়ে আয়ন ফরমেশন করবে, হাইড্রোক্সিল মূলক দেবে, তাদের আমরা কি বলবো? ক্ষার বলবো, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে ক্ষার মাত্রই হচ্ছে সেটা ক্ষারক, ক্ষার মাত্রই কিন্তু ক্ষারক। আর কি ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে OH মাইনাস মূলক দেয়। আর যদি আমরা শুধু বলি যে সব ক্ষারকই যে ক্ষার, এটা আমরা বলতে পারবো না। দেখো, ক্ষারক অনেকগুলো হয়,
তার মধ্যে হচ্ছে কিছু জলীয় দ্রবণে দ্রবীভূত হবে, দেখো গ্রাফ করে একটা দেখাচ্ছি। ক্ষারক কিছু হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়, আর কিছু হচ্ছে দ্রবীভূত হয় না জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না। তাহলে যেগুলো জলীয় দ্রবণে দ্রবীভূত হলো, আবার কি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস মূলক দিল, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ক্ষার। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে সব ক্ষারই হচ্ছে ক্ষারক, সব ক্ষারই ক্ষারক। ক্লিয়ার? এরপর দেখো, যে সমস্ত ক্ষারগুলো জলীয় দ্রবণে দ্রবীভূত হলো না, তো তারা কি ক্ষারক নয়? তারা ক্ষারক, কারণ তারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে কিছু পরিমাণ ক্ষারক হচ্ছে, তারা ক্ষার নয়। ঠিক আছে, তাহলে এই কথাটা যে সব ক্ষারক ক্ষার, এই কথাটা যুক্তিপূর্ণ হলো না, তাহলে আমরা এই কথাটা বলতে পারবো না। বোঝা গেল আশা করি? তাহলে আমরা কি বললাম? সব ক্ষার ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। ওকে, ক্ষারের ধর্ম। ক্ষার কি কি ধর্ম দেখায়? তো প্রথমেই বলি, ক্ষার হচ্ছে কি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল মূলক বা OH উৎপন্ন করবে। যেটা হচ্ছে 4 পয়েন্ট আমি বলছি, যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল মূলক বা OH মাইনাস মূলক উৎপন্ন করে। ঠিক আছে, এটা মেন পয়েন্ট ক্ষার আরএনএস এর তত্ত্ব অনুযায়ী। আর কি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। যদি আমরা ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিড হিসেবে HCl নিই, সেই ক্ষেত্রে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে জল। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কি হচ্ছে? লবণ। তাহলে প্রথম পয়েন্ট আমরা বুঝতে পারলাম যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার কি করবে? লবণ ও জল উৎপন্ন করবে। ঠিক অ্যাসিডের মতোই, অ্যাসিড কি করছিল? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছিল। ঠিক সেম কন্ডিশন এটা হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো, ক্ষারকের যদি দ্রাব্য হয়, জলীয় দ্রবণের দ্রাব্য হয়, সেই ক্ষেত্রে যে জলীয় দ্রবণ পাওয়া যাবে তা কিন্তু পিচ্ছিল হয়। পরীক্ষাগারে তোমরা অবশ্যই দেখে থাকবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে জলীয় দ্রবণে যদি আমরা দ্রবীভূত করি, সেই ক্ষেত্রে তার দ্রবণটি হাতে করে দেখলে পিচ্ছিল হয়। বোঝা গেল? আর কি লাল লিটমাসকে কি করবে? নীল করবে। অ্যাসিড কিন্তু নীল লিটমাসকে লাল করছিল, এখানে কিন্তু ক্ষারক হচ্ছে লাল লিটমাসকে নীল করবে। ঠিক হলো, এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর কি? ধাতুর সাথে বিক্রিয়া করে, যেমন অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। লবণ ও জল উৎপন্ন করবে। তাহলে আমরা ক্ষারের ধর্মগুলো কি জানলাম? যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে, আর কি করবে? লাল লিটমাসকে নীল করবে, আর কি করবে? জলীয় দ্রবণে হাইড্রোক্সিল মূলক দেবে। ঠিক আছে, আর কি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। ওকে, এই হচ্ছে আমাদের ক্ষারের ধর্ম। বোঝা গেল? আরএনএস তত্ত্বের সীমাবদ্ধতা, অর্থাৎ আরএনএসের তত্ত্ব কোথায় খাটবে না, কোন কোন ক্ষেত্রে, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা আসি। প্রথমে দেখো, আরএনএস তত্ত্বে আমরা কি জেনেছিলাম? যে আরএনএস তত্ত্ব হচ্ছে জলীয় দ্রবণের ক্ষেত্রে OH মাইনাস মূলক দিচ্ছিল। সেই অ্যাসিড হলে OH মাইনাস মূলক, আর OH মাইনাস মূলক ক্ষার হলে, আর অ্যাসিড হলে কি H প্লাস আয়ন। ঠিক আছে, কিন্তু যদি জলীয় দ্রবণ বাদে যদি আমরা অজলীয় দ্রবণের ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আরএনএস এর তত্ত্ব প্রযোজ্য হয় না। তাহলে আরএনএস এর তত্ত্ব অজলীয় দ্রবণের ক্ষেত্রে
প্রযোজ্য হয় না। দেখো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে লিকুইড অ্যামোনিয়া অর্থাৎ তরল অ্যামোনিয়াতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলাম, সেই ক্ষেত্রে কি হবে, লিকুইড অ্যামোনিয়াতে সোডিয়াম অ্যামাইড রয়েছে। তো এদের যে দ্রবণ, এই দ্রবণটা কি রকম আচরণ করবে, দেখো এই লিকুইড অ্যামোনিয়া কিন্তু জলীয় না, তাহলে এখানে জলের কোনো অবস্থা নেই। এখানে হচ্ছে এই লিকুইডটা কি, লিকুইড অ্যামোনিয়াটা হচ্ছে অজলীয় দ্রবণ, তাতে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছি। সেই ক্ষেত্রে দেখো এই সলিউশনে অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু অম্ল ধর্ম প্রদর্শন করে, আর লিকুইড অ্যামোনিয়াতে সোডামাইড এটাকে ক্ষার ধর্ম প্রদর্শন করবে। তাহলে এইখানে কিন্তু কোনোটাতেই জলীয় দ্রবণের ব্যাপার আসে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আরএনএস এর তত্ত্বে কি হয়, ব্যাখ্যা করতে পারে না। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একে যদি আমরা জলীয় অবস্থায়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরও অনেক আমাদের আছে যেগুলো তোমরা দেখবে অবশ্যই, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সেই অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে না ক্ষার ধর্ম প্রদর্শন করবে, সেটা কিন্তু আরএনএস তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। ওকে, বোঝা গেল? তারপরের পয়েন্ট কি, দেখো তারপরেরটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ দেখো এইখানে কিন্তু ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড, ঠিক আছে, ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, তারা জলীয় দ্রবণে দ্রবীভূত না হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আরএনএস এর তত্ত্ব কিন্তু আর প্রযোজ্য হয় না। বোঝা গেল? ধাতব অক্সাইড বা দ্রাব্য না হওয়ার জন্য অর্থাৎ দ্রবীভূত না হওয়ার জন্য কিন্তু তাদের ধর্ম আর আরএনএস এর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যাবে না। এরপর আমরা আসছি নির্দেশক, অর্থাৎ অ্যাসিড ক্ষার বিক্রিয়া ঘটলে তাতে যে নির্দেশক বা সূচক ব্যবহার করা হয়, অর্থাৎ যা অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করবে, তাকে আমরা অ্যাসিড ক্ষার ইন্ডিকেটর বা অ্যাসিড ক্ষার সূচক বলে থাকি। তো অ্যাসিড ক্ষার সূচক অর্থাৎ নির্দেশক সাধারণত কি হয়, একটা জৈব রঞ্জক, জৈব রঞ্জক পদার্থ। এ কি করে, এদের বর্ণ পরিবর্তনের দ্বারা কি করে, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে। ঠিক আছে, এখানে তোমাদের হয়তো মনে আসবে যে প্রশ্ন আসবে যে প্রশমন ক্ষণটা কি। তো প্রশমন ক্ষণ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে অ্যাসিড আর হচ্ছে বেস বা ক্ষার, এদের যে মাত্রাটা, ধরলাম 5 ml অ্যাসিড নিলাম, 5 ml অ্যাসিড নিলাম, তো বেসে হচ্ছে 5 ml,
সেই ক্ষেত্রে কি হয়, তারা নিউট্রালাইজ হয়ে যায়। নিউট্রালাইজ বা প্রশমন হয়ে গিয়ে কি করে, সল্ট আর ওয়াটার ফর্মেশন করবে। ঠিক আছে, তাহলে এই অবস্থাতে, এই বিক্রিয়াতে যদি আমরা কোনো যদি নির্দেশক ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু নির্দেশক একটা টাইম যেখানে হচ্ছে বেসের পরিমাণ ধরলাম 1 2 3 করে বাড়ছে, ঠিক আছে, যখন 5-এর সমান সমান হয়ে যাবে সেই সময় কিন্তু ওই নির্দেশক তার বর্ণ পরিবর্তনের দ্বারা আমাদের বুঝিয়ে দেবে যে অ্যাসিড বেস বিক্রিয়ার যে প্রশমন ক্ষণ, সেইটাই হচ্ছে, সেই পয়েন্টটাকেই বলবো আমরা প্রশমন ক্ষণ। এই প্রশমন ক্ষণ জিনিসটা কিভাবে দেখা যায় বা এর ঘটনাটা কি, সেটা আমরা পরীক্ষাগারে কিভাবে হয় সেটা আমরা দেখাচ্ছি। সেটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাও আমি একটু দেখিয়ে দেব, কেমন? তো আমরা এখন দেখব কতকগুলো ইন্ডিকেটর বা ক্ষার সূচক, অ্যাসিড ক্ষার সূচক, যাদের প্রশমন ক্ষণের বর্ণ বা অ্যাসিড মাধ্যমে বর্ণ বা ক্ষার মাধ্যমে বর্ণ কি রকম হয় তার একটা টেবিল, যেটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, কাজে লাগবে। ওকে, বা ইন্ডিকেটরের একটা চার্ট করেছি। তো এখানে দেখো প্রশমন অবস্থায় বর্ণ দেওয়া আছে, অ্যাসিড দ্রবণে বর্ণ আর ক্ষার দ্রবণে বর্ণ। তো প্রথমেই লিটমাস, ঠিক আছে, তো লিটমাসের বর্ণটা কি হয় প্রশমন অবস্থায় বা স্বাভাবিক অবস্থাতে, তা হবে বেগুনি। কিন্তু যখন অ্যাসিড দ্রবণে আমরা কি করব, যোগ করব, সেই ক্ষেত্রে হয়ে যাবে লাল। অ্যাসিড দ্রবণে কি দেখাবে, লাল দেখাবে, আর ক্ষার দ্রবণে কি করবে, নীল হয়। বোঝা গেল? এরপর দেখো ফেনফথ্রিন, যার বর্ণ হচ্ছে বর্ণহীন প্রশমন অবস্থায়। তো ক্ষার অ্যাসিড দ্রবণে তার অবস্থান কি হবে, অ্যাসিড দ্রবণেও কিন্তু বর্ণহীন থাকে, আর ক্ষার দ্রবণে গোলাপি হয়। ঠিক আছে, এরপর মিথাইল অরেঞ্জ, যার প্রশমন অবস্থা বা স্বাভাবিক অবস্থাতে কমলা বর্ণ, যখন আমরা অ্যাসিড দ্রবণে যোগ করব সেই ক্ষেত্রে হয়ে যাবে গোলাপি লাল। আর হচ্ছে ক্ষার দ্রবণে কি হয়, ক্ষার দ্রবণে সেটা হয়ে যাবে হলুদ। তাহলে আমরা এই তিনটে নির্দেশক নিয়ে আমরা তাদের বর্ণের পরিবর্তনটা আলোচনা করলাম। আরো অনেক নির্দেশক আছে যেগুলো তোমরা অবশ্যই দেখবে। তো আমরা একটা বলেছিলাম যে টাইট্রেশন বা পরীক্ষাগারে অ্যাসিড ক্ষারের যে প্রশমন ক্ষণ নির্দেশের সময় কিভাবে ব্যবহার করব নির্দেশককে, বা তাদের বর্ণের পরিবর্তন কিভাবে ঘটবে, কোন ঘটনা দ্বারা বুঝতে পারবো প্রশমন ক্ষণ এসছে, সেটা আমরা একটু দেখিয়ে দিই তোমাদের। তো প্রথমেই পরীক্ষাগারে দেখবে একটা স্ট্যান্ড থাকে, যেটা হচ্ছে হোল্ডার স্ট্যান্ড। এইখানে একটা কি করব, বুলেট নেব, এখানে হচ্ছে কিটা থাকবে, যেটা হচ্ছে কমানো বাড়ানো করে আমাদের কি করব, অ্যাসিড বা বেস যেটা উপরে রাখবো সেটা কতটা পড়ছে তা দেখব। ঠিক আছে, আর নিচে হচ্ছে একটা ফানেল, যার মধ্যে আমরা সলিউশন নেব। এবারে দেখো ফানেলের মধ্যে যে সলিউশন কি নেব সেটা বলছি, আর বুলেটের মধ্যে কি নেব সেটাও বলছি। তো প্রথমে যদি আমরা বুলেটের মধ্যে অ্যাসিড নিই, বুলেটের মধ্যে কি নিলাম, অ্যাসিড নিলাম। আর কি ফানেলের মধ্যে তাহলে আমরা কি নেব, ফানেলের মধ্যে আমরা নেব কি, বেস বা ক্ষার। ঠিক আছে, তো ফানেলের মধ্যে যখন আমরা বেস নিলাম আর হচ্ছে উপরে হচ্ছে অ্যাসিড নিলাম, তাহলে বুলেট থেকে আমরা ফোঁটা ফোঁটা করে কি যোগ করব, অ্যাসিড যোগ করব বেসের মধ্যে। ঠিক আছে, তাহলে অ্যাসিড আর বেসের মধ্যে কি বিক্রিয়া ঘটবে, একটা প্রশমন ক্ষণ আসবে, তারপরে আমরা পুরো দ্রবণটাই কি পাবো, সল্ট পাবো আর জল পাবো, তাই তো? তো যেই মুহূর্তে প্রশমন ক্ষণ আসবে সেই মুহূর্তটাকে জানার জন্য আমরা
এই বেসের সাথে আমরা কি যোগ করে দেব, একটা ইন্ডিকেটর যোগ করে দেব, ইন্ডিকেটর যোগ করে দেব। ঠিক আছে, ধরে নাও আমরা ইন্ডিকেটরটাকে ফেনফথ্রিন ধরলাম। ঠিক আছে, তো ফেনফথ্রিন আমরা বেসের সঙ্গে সংযোগ করে একটা জলীয় দ্রবণ তৈরি করে ফানেলে রাখবো। তাহলে ফেনফথ্রিনের বর্ণ সাধারণত কি হয়, বর্ণহীন। তো যখন আমরা ফেনফথ্রিন দিয়ে দিয়েছি, এই সলিউশনের কালারটা কি হবে, ক্ষারীয় দ্রবণে, ক্ষারীয় দ্রবণে এর কালার হয়ে যাবে তখন গোলাপি, ক্ষারীয় দ্রবণে গোলাপি থাকবে। তাহলে এই সলিউশনটা কি, যখন আমরা অ্যাসিডটা যোগ করলাম না তার আগে এই জলীয় দ্রবণের বর্ণ হয়ে যাবে গোলাপি বর্ণ। তো এবারে আমরা কি করব, ফোঁটা ফোঁটা আকারে অ্যাসিডটাকে আমরা যোগ করতে থাকলাম, যোগ করব আর ফানেলটাকে আমরা নাড়াতে থাকবো। কেমন, ফলে কি হবে দেখো, অ্যাসিড ফোঁটা ফোঁটা করে যখন এই সলিউশনে আসবে, বেস আর ইন্ডিকেটরের সলিউশনে, তখন দেখবে কি হয়, এদের মধ্যে আস্তে আস্তে করে কালারের কি হবে, গুলতে অ্যাসিড দ্রবীভূত হতে থাকবে। তো হতে হতে একটা টাইম ধরলাম বেস আমরা নিয়েছিলাম 5 ml, তো অ্যাসিড 1 ml 2 ml 3 ml 4 ml এইভাবে করে করে যাচ্ছে। ঠিক আছে, তো 1 ml যখন দিলাম কোনো পরিবর্তন নেই, 2 ml দিলাম কোনো পরিবর্তন নেই, 3 ml দিলাম কোনো পরিবর্তন নেই, 4 ml কোনো পরিবর্তন নেই। এরপর যখন 5 ml এর ঠিক সম্পূর্ণ হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি হবে, অ্যাসিড আর বেস পরস্পর বিক্রিয়া করে, তো এমনিতেই সলিউশনে কি আসছিল, সল্ট আসছিল, সল্ট আর ওয়াটার আসছিল। তো সেই মুহূর্তে যখনই হচ্ছে 5-5 ভজে যাবে, অর্থাৎ অ্যাসিডও 5 ml আর হচ্ছে বেসও 5 ml, তখন কিন্তু দুটো কি হয়, ব্যালেন্স হয়ে গেল, অর্থাৎ সমান সমান হয়ে গেল। তাহলে সমান সমান অ্যাসিড সমান সমান বেস পরস্পর বিক্রিয়া করে সল্ট আর জল উৎপন্ন করে। ফলে এই দ্রবণের মধ্যে আর কোনো রকম ভাবে অ্যাসিড বা ক্ষার থাকবে না, সেই দ্রবণে শুধুমাত্র থাকবে কি, সল্ট থাকবে আর ওয়াটার থাকবে। ঠিক আছে, তো যখন 5 ml হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আর 1 ফোঁটা দেওয়া মাত্রই এর বর্ণ কি হয়ে যায়, গোলাপি বর্ণ, একদম বর্ণহীন হয়ে যায়। তো সেই মুহূর্তটাকে আমরা কি বলবো, প্রশমন ক্ষণ। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি জানলাম, অ্যাসিড ক্ষারের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী, আরএনএস এর তত্ত্ব অনুযায়ী ক্ষারের সংজ্ঞা আর যাবতীয় যা জানলাম, তার সাথে আউট অফ সিলেবাসের একটা ঘটনা আমরা টাইট্রেশন, টাইট্রেশন এটাকে কি বলে, টাইট্রেশন প্রসেস, যেটা আমরা জেনে রাখলাম। অবশ্যই তোমাদের পরবর্তী ক্লাসে উচ্চ স্তরে কাজে লাগবে।